আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে দর্শক আবার স্বাগতম ফ্রেশি ফার্মস পডকাস্ট সিজন 1-এ। আমি আপনাদের সাথে আছি হোস্ট হিসাবে আলামিন আলম। আর আজকে আপনাদের সাথে অতিথি হিসেবে যিনি আছেন, আপনারা সবাই তাকে চেনেন, সবাই তাকে জানেন। আমাদের ফ্রেশি ফার্মের মূল উদ্যোক্তা যিনি, যার হাত ধরে ফ্রেশি ফার্ম আজকে এই জায়গায় এসে পৌঁছেছে এবং যার হাত ধরে ফ্রেশি ফার্ম একটা জায়গায় উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে, সেই মুজাহিদুল ইসলাম জাহিদ ভাই আজকে আমাদের সাথে আছেন। দর্শক, এটা শুরুতে একটা কথা বলতে চাই। আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় যখন আমরা উম আফ্রিকার কথা শুনতাম বা আফ্রিকা নিয়ে যখন কথা শুনতাম, তখন আমরা মোটামুটি আমাদের এজের যারা আছে সেম এজ, আজকে যারা আছে আমাদের ৩০ থেকে ৪০ বছর বয়সী, সবাই আমরা তখন আফ্রিকা মানে টারজান বুঝতাম, আফ্রিকায় মানে মোগলি বুঝতাম, আফ্রিকায় মানে অনেক জঙ্গল বুঝতাম। এই ধরনের বিষয়গুলো আমাদের সামনে সবসময় থাকতো। কিন্তু মজার বিষয় হচ্ছে আসলে আফ্রিকা মানে শুধু আফ্রিকার মানে জঙ্গল, টারজান, মোগলি এর কোনো কিছু এরকমই না। আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের সামনে এক্সপ্লোর হয়নি বা যেগুলো আমাদের সামনে এখনো আসেনি। তো মূলত আজকে আমরা ফেসি পারবে যে আজকে যে পডকাস্ট আসতেছে আফ্রিকা ড্রিম নামে বিষয় যেটা, আপনারা হয়তো সবাই অনেকেই জানেন এই বিষয়গুলো, যে আমাদের ফ্রেশি ফার্মের মুজাহিদুল ইসলাম জাহিদ ভাই যে আফ্রিকা নিয়ে যে স্বপ্নগুলো দেখেছেন বা যে কথাগুলো বলছেন, অনেকদিন থেকেই বলে আসছেন, সেই কথাগুলোর আমরা তার মুখ থেকেই আজকে ডিটেলস শুনতে চাই। আসলে তিনি সেটা নিয়ে কি ভাবছেন এবং কেন ভাবছেন এবং কিভাবে ভাবছেন, সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আপনাদেরকেও জানাতে চাই। চলুন আজকে শুরু করি আমাদের এই ফেসি ফার্ম পডকাস্ট সিজন 1 এর আজকের পর্ব। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে মানে মানে পড়া ধরা হচ্ছে, আজকে আমার ধরে পেটানো হবে আর কি। একবারে মোটামুটি এরকমই যে আপনাকে ধরা হয়েছে, আপনি মানুষকে সেদিন কে অনেক জানি কিছু বললো। বলতেছেন, হ্যাঁ, অনেক কিছু হচ্ছে। নাম বললে চাকরি থাকবে না, কে জানি বললো সেদিন যে মানে ধুতির তুলোধনা হয়ে গেছে এবং সুতো আকাশে উঠতেছে। আজকে আমরা তুলোধনা করতে বসেছি এরকম। মানে এখন আমি আমি আমি- কিছু সমস্যা নাই, আমি ধুতি পরি না। আচ্ছা, যেহেতু ধুতি পড়ে না সেহেতু আমাদের তুলোধনা হওয়ারও কোনো সমস্যা নাই বা এই রিক্সও নেই। আসলে মূলত যে কথাগুলো আপনি অনেকদিন থেকেই সবাইকে বলে যাচ্ছেন, আপনার ফেসবুকের বিভিন্ন পোস্টের মাধ্যমে বা আপনার বিভিন্ন জায়গায় লেকচারের মাধ্যমে যে কথাগুলো আমরা শুনে আসছি, আফ্রিকার ব্যাপারে আপনার যে ড্রিম বা সবাই যেই ড্রিম দেখছে, আপনার সাথে দেখার চেষ্টা করছে, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং প্রথমেই প্রশ্ন যে এত জায়গা দুনিয়াতে থাকতে, এই আমরা যাকে টারজান বা মোগলির জায়গা যেটা বললাম, এই জায়গায় কেন আপনি ঘুরে ফিরে ফোকাস করলেন? আসলে মূল কারণটা কি? আহ, মূল কারণ আসলে অপরচুনিটি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বড় কাজ করার সুযোগ। একটু আগে বলছিলাম একজন যে আফ্রিকাতে এমন কিছু জায়গা আছে যারা দিনে 1 বেলা খায়। এখন আমরা 3 বেলা পেট ভরে খাই, 2-3 বেলা নাস্তাও খাই। আমরা কত সৌভাগ্যবান। তো আমরা বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্ল্যান করি, অনেক কথা লিখি ফেসবুকে, ইম্প্যাক্টফুল অ্যাকশনে নেমে যায় খুব কম। আজকে যদি আমরা দেখি যে ইথিওপিয়াতে মুসলিমদের মারা হচ্ছে, আহ, মানে এক জাতি আরেক জাতি, শুধু মুসলিমের ব্যাপার না, এটা আসলে মানবতা, মানুষকে মারা হচ্ছে। শিয়া সুন্নিকে মারতেছে, সুন্নি মারতেছে খ্রিস্টান। এক একজন এক এক জাতীয়তাবাদ নিয়ে নামে, ধর্মের নামে পার্থক্য হচ্ছে এবং মারা হচ্ছে। যে লোকগুলো বিপদে আছে তাদেরকে কে দেখবে? হুম। এবং আহ, আরো অনেকগুলো অপরচুনিটি, ব্যবসা, এগুলো সব সহ হিসাব করে আমার যেটা মনে হয়েছে, এবং ফিউচারে ব্যবসার ব্যাপারটাও যেটা মানে অপরচুনিটি প্লাস হচ্ছে ভালো কাজ করার সুযোগ, এটা আফ্রিকাতে সবচেয়ে বর্তমান দুনিয়াতে আফ্রিকাতে সবচেয়ে বেশি সুযোগ আছে, কারণ আফ্রিকা সবচেয়ে বেশি পিছিয়ে আছে। তো যেখানে প্রবলেম সেখানে আসলে অপরচুনিটি থাকে। এটা তো আপনি একটা জেনারেলাইজ কথা বললেন যে আফ্রিকাতে অনেক অপরচুনিটি আছে, অনেক কিছু আছে। আমরা যদি এটার ব্যাপারে কোনো মার্কেট রিসার্চ বলি, যেটাকে আপনি নিজে থেকে, আমরা অনলাইনে অনেক মার্কেট রিসার্চ হুম। পেতেই পারি। আপনার নিজের এই ব্যাপারে মার্কেট রিসার্চ আছে কিনা কোনো? যে হ্যাঁ, আমি স্পেসিফিক্যালি এই প্ল্যানিং গুলো করেছি এবং এই ইমপ্লিমেন্টেশন করার জন্য আমি এই রিসার্চ গুলো করেছি, যেটার আউটকাম এটা। আমরা কি দর্শকদের এরকম কিছু জানাতে পারি কিনা? আহ, একটা হচ্ছে আফ্রিকাতে এখন বর্তমানে প্রায় 70% বা 50% প্লাস জনগণ হচ্ছে ইয়াং, 24 বছর 25 বছরের নিচে, এবং এদেরকে গাইড করার মতো মেন্টরের অভাব। একদম মানে একটা পাওয়ার হাউস, বাট পাওয়ারটা কোন দিকে মুভ করবে এটা দেখানোর লোক নাই। এদেরকে স্কিলফুল করে তুললে এরা অনেক ভালো করবে। 2100 সনের কথা যদি বলি, যে জাপানের কথা যদি ধরি, জাপানে 2010 বা 15 সালের দিকে জনগণ ছিল সব মিলে 12.5 কোটি। এর মধ্যে
ওয়ার্কিং এজ, কাজ করতে সক্ষম, এরকম লোক ছিল 7.5 কোটি। এটা 2070 সালে হয়ে যাবে, ওরা জনসংখ্যা হবে 8.5 কোটি, জনগণ কমে গেল, ওয়ার্কিং পিপল হবে মাত্র 4.5 কোটি, কমতেছে। ইউরোপের সেম অবস্থা, আমেরিকা একই পেসে থাকবে, তার মানে অ্যাকচুয়ালি অন্যরা বেড়ে যাচ্ছে, আমেরিকা একই জায়গায় থাকতেছে, তারা কমতেছে। বাংলাদেশের কমে আসবে 30-এর পর, আমাদের জনসংখ্যার গ্রোথ কমে আসবে। সি সেকশনের কারণে হয়তো একটা ফ্যামিলি চাইলে 2টা বাচ্চা বেশি নিতে পারতেছে না, পরিবার পরিকল্পনা, এটা এটা এটা, তো এটাকে কন্ট্রোল অবস্থায় চলে আসতেছে। চীন কিন্তু অলরেডি ওদের সমস্যা ধরে ফেলছে, ওদের কিন্তু জনগণ বাড়তেছে না। সামনে ওদের এই বুড়োরা মারা গেলে নতুন জনগণ যারা আছে এরা এত বেশি পুঁজিবাদী হয়ে গেছে যে এরা বেশি বাচ্চা নিতে রাজিই না, বিয়েই করতে রাজি না। তো ওরাও সামনে সমস্যায় পড়বে। এবং সেখানে দেখা যাচ্ছে একজন আফ্রিকান মহিলা গড়ে 6টা বাচ্চা দিচ্ছে, আমাদের দেশে 1.8 রাইট নাও। তো এই ডাটাগুলো যদি এখন ধরি এবং এখন থেকে 20 বছর, 30 বছর, 50 বছর পরের ডাটা দেখি, তখন দেখা যাচ্ছে যে আফ্রিকা সবচেয়ে বেশি আগাচ্ছে। আরো একটা বড় কারণ আছে অপরচুনিটি জায়গা থেকে, সেটা হচ্ছে যে হিস্ট্রি রিপিট করে, এটা তো আমরা সবাই জানি। এবং বড় বড় যে কোনো সভ্যতা, চীনের সভ্যতা অথবা মিশরের সভ্যতা বলি, ব্যাবিলনের সভ্যতা, পরবর্তী রোমান সভ্যতা, মুসলিম সভ্যতা, অথবা এটাকে কি বলে মুঘলরা হোক, আহ, তো কনস্টান্টিনোপল, সব মিলে দেখা যাচ্ছে যে প্রতি 400 থেকে 500 বছর পর একটা সভ্যতা রাইজ করতেছে, সর্বোচ্চ শিখরে পৌঁছাচ্ছে। হ্যাঁ, তাজমহল বানায় ফেলতেছে, তারপর আওরঙ্গজেব এসে সেটা কাভার দিতে দিতে তার 93 বছর পর্যন্ত যুদ্ধই করতে হয়েছে, তারপর তাদের পতন শুরু হয়েছে। সো হিস্ট্রি রিপিট করে কিনা 400-500 বছর পর পর একটা সভ্যতা নামে আর একটা সভ্যতা ওঠে। তো গত 400 বছরের ইতিহাস যদি আমরা দেখি, ইউরোপের 400-500, তারা এই সভ্যতা রাইজই করছে, রাইজ করে এখন এমন জায়গায় আসছে যেখানে ওরা বিভিন্ন রকম অনাচার, অবিচার এবং অদাচার প্রমোট করতেছে, যেটা ওদের জনসংখ্যাকে পিছায় দিতেছে। ফ্যামিলি নাই। ফ্রান্সের কথা যদি ধরি, ফ্রান্স বা জার্মানি বা ডেনমার্ক, 80% ওদের ওখানে বাচ্চা কাচ্চা তাদের বাবা মার পরিচয় জানে, ডাটা। তো সেই জায়গাতে আফ্রিকা দেখা যাচ্ছে একটা মানে 2035 সালের মধ্যে ওদের 200 নতুন শিশু জন্মাবে 35-এর মধ্যে। সবচেয়ে বেশি জনসংখ্যার গ্রোথ যে দেশগুলোর মধ্যে আসবে, সেখানে ভারত আছে, ইন্টারন্যাশনালি পাকিস্তান আছে, উগান্ডা আছে, কঙ্গো আছে, নাইজেরিয়া আছে, কেনিয়া আছে। গ্রোথ তো 900 কোটি লোকের মধ্যে সামনে 2050-এ 900 কোটি লোক আসবে। এই 900 কোটি লোকের ম্যাক্সিমাম অর্ধেকের কাছাকাছি হয়ে যাবে আফ্রিকা। এত লোক যে হবে, তাদের কি কি জিনিস দরকার হবে? তাদের খাবার দরকার হবে, তাদের আবাসন ব্যবস্থা দরকার হবে, এবং আবাসন ব্যবস্থা মানে রিয়েল এস্টেট বিজনেস, এগ্রিকালচার বিজনেস, এটার সাথে আনুষঙ্গিক আরো অনেকগুলো ব্যবসা চেইনের মতো দাঁড়ায় যায়। নতুন একটা 80-র দশকে যে গার্মেন্টস ব্যবসা শুরু করছিল, তার এখন অবস্থা কি? 80-র দশকে যে বাটা বা 70-র দশকে যে বাটা শুরু হয়েছিল, তার এখন কি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড? আমি কেনিয়াতে বাটা দেখে আসছি, নাইরোবিতে। বাট ওরা প্রথম কাজ এখানেই তো শুরু। সো ওখানে যে নতুন মিডল ক্লাস শ্রেণী তৈরি হচ্ছে, নতুন ভোক্তা শ্রেণী তৈরি হচ্ছে, ওই ভোক্তা শ্রেণী তৈরি হওয়ার সুযোগটা আমরা নিতে পারবো কিনা? একই সাথে যারা প্রচন্ড রকম অভাবে আছে, তাদেরকে হেল্প করার সুযোগটা আমরা পাবো। তো আলটিমেটলি আমি যদি আসিয়ান মুক্ত দেশগুলো দেখি, বিভিন্ন অঞ্চল হিসাব করি, ইউরোপের অবস্থা এরকম, ইউরোপ অলরেডি ডেভেলপড, বাকি থাকে হচ্ছে কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, আসিয়ান মুক্ত এই 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 কোণ আমাদের নিচে বার্মা থেকে নিচের এলাকা, এটা একটা বড় এলাকা। চীন একা একটা বিশাল এলাকা, ভারত নিজে একটা বড় এলাকা। ওইদিকে থাকে ল্যাটিন আমেরিকা, উত্তর আমেরিকা এবং কানাডা মিলে কি দাঁড়াচ্ছে? ওরা একই রকম পেসেই থাকবে। বাকি থাকে ল্যাটিন আমেরিকা আমাদের কালচারের সাথে যায়। আমি যে ল্যাটিন আমেরিকা যে আমার বাচ্চারা কি ফ্যামিলি ম্যান হবে, নাকি তারা ওপেনলি মেশা শুরু করবে? আচ্ছা, আমরা যদি এখানে একটু পজ করি, আপনি যেটা একটা জনসংখ্যার ক্যালকুলেশন বলতেছিলেন, যেখানে বেসিক্যালি আপনার কি মনে হয় যে অনেক অধিক জনসংখ্যায় মানে স্কিল লেবার বা এরাই স্কিলড হবে, ব্যাপারটা এরকম কি? আর আরেকটা যেটা প্রশ্ন, আপনি যেটা ফোরকাস্টিং করছেন, এই জনসংখ্যা যেটা হচ্ছে সেটা 2035 বা 40 বা 50 এ গিয়ে এটা এক্সপ্লোর হবে। কিন্তু ফ্রেশি ফার্ম কিন্তু 2024 এসে প্ল্যানিং করছে, 35 এ প্ল্যানিং করছে না। তো সেই হিসাবে এটাকে আপনি কিভাবে সিনক্রোনাইজ করছেন? প্রথমেই দ্বিমত, সেটা হচ্ছে 35-এর প্ল্যান যে আমরা করতেছি না, এটা আচ্ছা। ওকে।
আমরা আগামী 30 বছরের প্ল্যান করতেছি। ওভার দ্য পিরিয়ড আমরা আমাদের পলিসি চেঞ্জ করব, স্ট্র্যাটেজি চেঞ্জ করব। এখানে প্রথম কোশ্চেন কি ছিল? প্রথম কথা হচ্ছে যে জনসংখ্যা বাড়ছে, কিন্তু এটা আসলে স্কিল রাইট। এটার সাথে আমি একটা 2000 সম্পর্ক কোশ্চেন করি, সেটা হচ্ছে যে অনেক জনসংখ্যা বাড়লো কিন্তু আফ্রিকার সামগ্রিকভাবে ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি বাড়ছে না, স্বাভাবিক মানুষের পারচেজিং পাওয়ার বা ফিনান্স বাড়ছে না। তো আমার এই জনসংখ্যা বাড়ার কারণে তো আমার আরো দারিদ্রতা বাড়ছে বা আরো সামাজিক বিভিন্ন সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে, ক্যাশ ফ্লো যখন বাড়বে তখন আলটিমেটলি ডেভেলপড হবে। যেখানে কোনো ক্যাশই নাই সেখানে তো ডেভেলপ হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। এখন আমি বলতেছি যে 900 কোটি লোক হবে 2050 সালের মধ্যে সারা দুনিয়ার, এদের তো খেতেই হবে, খেতে তো খেতে হবে। কাপড় না পরে ঘুরলেও এক বেলা হলে খেতে হবে, দুদিন একদিন খেলে হলে খেতে হবে। যে লোকটা রাতে মারা যাবে বা আগামীকাল মারা যাবে সেও আজকে খেতে হবে। এই 900 কোটি লোকের খাবার খাওয়ানোর জন্য জমি দরকার, ল্যান্ড দরকার। জমি কিন্তু বাড়তেছে না, তাই না? জমি তো বাড়তেছে না, জমি যেটুকু আছে ওটুকু আছে। আমরা যদি এটার সাথে আরেকটা সম্পর্কে প্রশ্ন করি, যে আমরা জানি যে আমেরিকাতে প্রচুর কৃষি জমি আছে এবং আজকে যারা মাফিয়া, মানে মাফিয়া বলতে আমরা যদি বিলিয়নারকে মাফিয়াই বলি, তো তারা কিন্তু প্রচুর পরিমাণে ল্যান্ড কিনছে আমেরিকাতে। যদি বিল গেটসের কথা বলি বা আরো যারা আছেন, সবাই কিন্তু কালচারাল এগ্রিকালচারাল ল্যান্ডগুলো কিনছেন সবাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি মনে হয় না যে তারা একটা মনোপলি মার্কেটের চিন্তা করে আমেরিকাতে বড় বড় ল্যান্ডগুলো করছেন এবং সামনে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করবে? আমরা কোশ্চেন একটা একটা করে ধাপে ধাপে শেষ করি, যেটা না হলে আগেটা বাদ যাচ্ছে, সমস্যা। এখন আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। ট্রু। যে দেশে যে ফসলটা হওয়া দরকার আল্লাহ সেই দেশে সেই ফসল, সেই প্রাণী, সেই মানুষ, সেই জাতের শীতের দেশের জন্য সাদা মানুষ, গরমের দেশের জন্য কালো মানুষ। আমরা মাঝামাঝিতে আছি, আমরা ব্রাউন। আমাদের সরিষা, আমরা যদি সরিষা খাই আমাদের উপকার, সরিষায় যদি আমরা ইউরোপিয়ান রাখে ওদের ক্ষতি, ইউরিক অ্যাসিড ওদের সমস্যা তৈরি হবে, ওদের সূর্যের আলো কম। এখন ওই বিলিয়নার যারা এত লাখ লাখ কোটি টাকা বা এনিথিং, তাদের সারা সম্পদ, সারা দুনিয়ার সব সম্পদ ওরা গবেষণার পেছনে লাগা দেবে, আল্লাহর সাথে কম্পারিজনে আসতে পারবে না। ট্রু। জিনগত যে জিএমও ফুড ওরা তৈরি করতেছে, জিএমও ফুড তৈরি করার কারণে দুনিয়ার উপকার হচ্ছে না অপকার হচ্ছে? এই যে বিলিয়নার যে ফসলগুলো উৎপাদন করতেছে তাতে মানুষের রোগ শোক বেড়ে যাচ্ছে। বিলিয়নাররা উপকার করার জন্য কোনো কিছু প্ল্যান করতেছে না, ওরা প্ল্যান করতেছে আমি আরো ক্ষমতা কিভাবে পাবো, আমি আরো টাকা কিভাবে পাবো। তারা পৃথিবীর খাবারের দখলটা নিতে চাচ্ছে, এটাই বাস্তবতা, এটাই হতে যাচ্ছে না, এবং মেডিসিন পুরোটা দখল করতে চাচ্ছে। আমাদের ধর্মীয় মিত যদি ধরি, আমরা দাজ্জালের ব্যাপারটা আমরা সবাই জানি যে দাজ্জালের হাতে খাবার থাকবে, এই যে ব্যাপারটা, তো ওটা ধরে রূপকথা। বাস্তবতা কি আসতেছে? বাস্তবতা তারা তো খাবারের দখলটা নিয়ে নিচ্ছে। কি হবে? জিএমও বীজটা তাদের কাছ থেকে কিনতে হবে। মনসান্টো গ্রুপ পেটেন্ট করে নিছে যে ভুট্টার বীজ তাদের কাছ থেকে কিনতে হবে। কোনো কৃষক যদি ভুট্টা তার বাড়িতে রাখে তাহলে তার নামে কেস ফাইল হবে, তুমি ভুট্টার বীজ রাখছো কেন, বীজ রাখার অধিকার তোমার নাই। এখন একজন কৃষক তার জমিতে ধান লাগাচ্ছে, সেই ধানটা সে নিয়ে এসে বাড়িতে রেখে দিছে, পরের বার ওই ধানটা দিয়ে সে আবার ফসল লাগাবে। এইটাই তো আমাদের কালচার ছিল গত 10-20 হাজার বছর ধরে উপমহাদেশে এবং সারা দুনিয়াতে তো এই চলতেছে ধানের ক্ষেত্রে। তো বীজের মালিকানা কাদের কাছে ছিল? বীজের মালিকানা ছিল কৃষকের হাতে, যে কৃষক তার হাতে এই বীজের মালিকানা তারা নিয়ে যাচ্ছে, নিয়ে যায় সেটাকে চেঞ্জ করতেছে। এবং এই চেঞ্জ করার ফলাফল কি ভালো হচ্ছে? তারা তো প্ল্যান করতেছে তাদের, ফলাফল তো ভালো হচ্ছে না। মানুষের তো বিকৃতি চলে আসতেছে। গ্রোথ হরমোন দেওয়া মুরগি খেয়ে একজনের ম্যাচুরিটি আগে চলে আসতেছে, যে লোকটা 40-এর পরে গিয়ে অসুস্থ হয়ে যাবে, তার কিডনি বিকল হয়ে যাবে। তারা যে প্ল্যান করতেছে এটা এক্সপেরিমেন্টাল এবং এখানে কোনো কল্যাণ নাই খাবারের ক্ষেত্রেও। আরএলসির কথা আমরা সবাই জানি। আরএলসি তো এখন একটা মরুভূমি। কেন হয়েছে? 60-এর দশকে ওরা এখান থেকে ইরিগেশন করলো, করে তুলা উৎপাদন করা শুরু করলো গ্রেট রাশিয়া। এই তুলা উৎপাদন করে আরএলসির পানি নেওয়া যাওয়া শুরু করলো ওরা। 7টা নদীতে বাঁধ দিয়ে পানি আটকাইলো, পানিটা ফসলের ক্ষেতে নিয়ে যাবে। আরএলসি যেটাতে জাহাজ চলতো সেটা এখন টোটালি মরুভূমি, পানি শুকিয়ে গেছে, লবণ হয়ে গেছে,
বিশ্ব ব্যাংক তাদেরকে ওই সময় ঋণ দিছে সুদে। করো তোমরা ইরিগেশন করো পানি দিয়ে উন্নতি, ডেভেলপমেন্ট। আর আলোচি যখন বন্ধ মানে নষ্ট হয়ে গেছে তখন দেখতেছে না পানিও নাই, নদীও আমদরিয়াও শুকায় গেছে, আলোচি পুরো শুকায় গেছে। তাহলে কি করতে হবে? আলোচিকে ব্যাক করতে হবে, ব্যাক করাতে হবে। আবার ওদেরকে লোনের সুদের উপর লোন দিছে। এখন আলোচি মানে টাকা দিয়ে আগে আলোচি মারছে, এখন আবার টাকা দিয়ে আলোচি 50 বছরে ব্যাক করাবে। ফারাক্কাবাদ যে তৈরি হয়েছিল 60-এর দশকে, ফারাক্কাবাদ তৈরি হওয়ার পরে ওইখানকার অনেক বিজ্ঞানী এটা বিরোধিতা করছেন। কারণ কি? ফারাক্কাবাদের কারণে বিহারের লোকজন মারা যাচ্ছে, প্রতি বছর বিহারে বন্যা হচ্ছে। মুর্শিদাবাদের অনেকগুলো গ্রাম ভেঙে মানুষজন বাস্তুহারা হয়ে গেছে। মুম্বাই একটা বস্তি আছে যার নাম হচ্ছে মুর্শিদাবাদ বস্তি। পদ্মা নদীর পানির যে স্রোত, ওটা ওই এটা ওই কি নদীর নাম, যেটা ভাগীরথী নাকি, ওই যেটা দিয়ে তোমার এই নদীটার পদ্মা নদীর স্রোত নিতে পারে নাই। পৃথিবীর প্রত্যেকটা নদী একেবারে ইউনিক, প্রত্যেকটা নদী। অ্যামাজনের স্রোত এবং ওর গঠন একরকম, যমুনার একরকম, পদ্মার আর একরকম, মেঘনার আর একরকম। ইভেন ছোট্ট একটা নদীর ডাকাতে মানে ছোট নদী যদি কর্ণফুলী, সে আর এক রকম, সাঙ্গু নদী আর এক রকম। প্রত্যেকটা নদী স্রোত এবং ভূ প্রকৃতির সাথে সে অ্যাডজাস্টেবল। এখন ভাগীরথী নদী ওই পেশা তো নিতে পারবে না। আমরা ইচ্ছে করে প্রকৃতির উপরে বাদ দিছি। হ্যাঁ, আমরা দিছি। উপমহাদেশের মানুষ তো, ভারত আর আমাদের মধ্যে পার্থক্য কি? আমরা একই রকম কালচার, একই রকম এথিক্স নিয়ে চলি মোটামুটি। এই বাঁধের কারণে ওরাই তো বিপদে পড়ছে। এখন বাঁধের কারণে বিহারে যে পরিমাণ পলি জমছে নদীতে, প্রতি বছর বন্যা হয়। ফারাক্কাবাদ দেওয়ার শুরু থেকে এখন পর্যন্ত ফারাক্কাবাদের কারণে রাষ্ট্রীয়ভাবে ওরা যতটা লাভবান হয়েছে, এখন ওই ফারাক্কাবাদের কারণে ওদের যে পরিমাণ পলি জমছে, প্রতি বছর যে পরিমাণ লস হচ্ছে, এবং ওই পলি পরিষ্কার করে মাটি নিয়ে ফেলবে কোথায়? ফেলার ব্যয় এবং নদীর নাব্যতা ফিরিয়ে নিয়ে আসে আগের অবস্থায়, স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যে ব্যয়, আর এদিকে যে লাভ করছে, হিসাব করে দেখা যায় তার পুরোটাই লস। ড্রেজিং এর কারণে যে খরচটা বের করছে, অত বালি ফেলবেটা কোথায়? জায়গাটা কই? শেষ। ওই জমিটা ওইটা ন্যাচারালি চলে যেত। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আমরা আবার ঘুরে আফ্রিকার ওইখানে আসি। আর মিলনের ব্যাপারটাই যে থাকে, তারা তো প্ল্যান করতেছে, তাদের মধ্যে প্ল্যান করতেছে। আমি কি এখন হাত পা গুটে বসে থাকবো? একটা আমরা তো অনেক শক্তিশালী প্রাণী। আমরা যদি একটা বিড়ালকে এই ঘরের মধ্যে নিয়ে আসি, নিয়ে একটা ব্যাটে আজকে তোরে মারাই ফেলবো, আমার মাছটা খাইছিস কেন, আমার 2000 টাকা ইলিশ মাছ খাই ফেলছিস, আজকে তোরে মারাই ফেলবো, আমি যদি পেরান শুরু করি, ও কি করবে? পাল্টা কামড়টা মতো আসর একটা হলেও তো দেবে, চেষ্টা তো করবে আতঙ্কে। এখন বিলিয়নার যাদের বলতেছো, এরা বলতেছো এরা তো অনেক বড় একটা ক্ষমতাধর জায়গায় আছে, পলিসি মেকিং এর জায়গা আছে। আমরা আমাদের জায়গায় মিনিমাম চেষ্টাটুকু করি, আমার বীজের সত্যটা আমার কাছে থাকুক, দেশি বীজটা আমি সংরক্ষণ করি। আফ্রিকা এবং এই যে রাসায়নিক কৃষি, সবুজ বিপ্লবের কারণে মনোকালচার, পলিকালচার থেকে মনোকালচার, একটা কৃষক, পলিকালচার কোনটা ছিল? একটা কৃষক ওই জমিতে আলু লাগাইতো, আলু লাগে সেটাতে ধান লাগাতো, ধান উঠে যেত, জমিতে পানি চলে আসতো, ওখান থেকে মাছ ধরতো, ওই পানি নেমে যাওয়ার পর আমন ধান ওটাতেই করতো, আমন ধান উঠে গেলে ওটাতেই সরিষা বলতো। মাটির বিভিন্ন ফসল করার কারণে তার মাটির সবসময় একটা মানে উর্বরতা বজায় থাকতো। এখন ওটাতে ভুট্টাই করতেছে। ভুট্টা তো গরুর খাবার না, দানাদার খাবার যেটা ভুট্টা, এটা গরুর খাবার না। গরুর খাবার হচ্ছে ঘাস, যেটাতে কোনো ফ্যাট জমে না, ফ্যাট জমবে না। যখন সে ভুট্টা খাচ্ছে তার ফ্যাট জমতেছে, তার মাটিতে যে ইকোলাই ব্যাকটেরিয়া আছে, সেই ইকোলাই ব্যাকটেরিয়া গরুর মধ্যে যাচ্ছে। আমরা জোর করে ভুট্টা মানে গরুকে মানে ভুট্টা খাওয়াচ্ছি, কোনো হাইব্রিড ভুট্টা গুলো খাওয়াচ্ছি, যাদের ফলন, আমার ফলন বেশি না হলে তো আমার প্রফিট আসে না। কারণ কি হয়েছে, গত 50 বছর ধরে সবুজ বিপ্লব আমাদের এটাই শিখাইছে যে ফলন বাড়াও, ফলন বাড়াও। আমরা একই জমিতে বারবার একই ফসল করতেছি, জমির উর্বরতা ধ্বংস হয়ে যাচ্ছে। এখন আমাদের এখন থেকে বগুড়াতে ধরো, এখন বগুড়াতে শিবগঞ্জের দিকে কিছু জমি আছে যেখানে আর বেগুন হয়ই না। আচ্ছা, জমি একদম ছারখার হয়ে গেছে, সারে ফসল ফলানো যাচ্ছে না। সারটা হচ্ছে হিরোইনের মতো, কীটনাশকটা যেটা আমরা স্প্রে করি ওটা কীটনাশকটা হিরোইনের মতো। আজকে এত ডোজ দিচ্ছি, 1 ডোজ দিচ্ছি, পোকা মরতেছে, কালকে 1 ডোজ দিচ্ছি, পোকা মরতেছে না, ওটার সে
অ্যান্টিবডি বানায় ফেলছে বা সে ওটাতে অ্যাডজাস্টেবল আস্তে আস্তে বাড়াচ্ছে বাড়াচ্ছে, একটা পর্যায়ে গিয়ে সে ডেড, জমি ডেড হয়ে গেছে যাচ্ছে আমাদের। নতুন জমি তাহলে কোথায়? মানে 900 নতুন কোটি লোক জমি যে হবে, এই 900 কোটি লোক যে খাবার উৎপাদন করবা, সেটা কোথায়? আফ্রিকায়। আফ্রিকা। এবং 2050 সালে যে 900 কোটি লোকের অর্ধেক লোক হবে আফ্রিকায়। হুম এখন এটা সম্ভব না যে আমি বার্মাতে এবং আসিয়ানভুক্ত এই 5টা যে দেশগুলো আছে এই দেশগুলোতে আমরা উৎপাদন করব, সেটা আমি জাহাজে ওখানে নিয়ে যাব, তাহলে আমার লজিস্টিক্স ব্যয় বেড়ে যাচ্ছে। তার মানে কি আমরা বলতে পারি যে আমরা কি আফ্রিকার উৎপাদনের বা আফ্রিকার লোকজনকে ফিডিং করার জন্য ওখানে গিয়ে আফ্রিকা ড্রিম বাস্তবায়ন করছি, নাকি ওখান থেকে করে আমরা সারা পৃথিবীতে এটাকে রাবণকে মারতে হলে লঙ্কায় যাইতে হবে, যেখানে রিসোর্স আছে সেখানে যাইতে হবে। তার মানে রিসোর্সটা ওখানে, জমি ওখানে, এবং এগ্রিকালচার প্রাকৃতিক মানে চাষ, যেটা আমরা সার বিষ, আমরা সবুজ বিপ্লবের মধ্যে যদি না যাই, ওখানকার বীজ দিয়ে আমরা যে চাষাবাদ করি, ওদের লোকাল ব্রিড, লোকাল, ওখানে বাইরের গরু নিয়ে যাওয়া, বিদেশি গরু নিয়ে যাওয়ার দরকার নেই, ওদের গরুই করতে হবে, ওখানকার লোকাল ব্রিডে করতে হবে। আল্লাহ বেস্ট প্ল্যান, না তাহলে ওখানে আল্লাহ ওখানে যে যে ফসল দিয়েছে সেগুলোই করতে হবে, এবং সেগুলো করে আরো আমাদের এগ্রিকালচার নলেজ পৃথিবী সেরা। আমাদের এখান থেকে স্কিল লোক নিয়ে যেতে হবে, কিছু ওদেরকে শেখাইতে হবে, আচ্ছা ওদের ইয়াংদের শিখাইতে হবে, ওরা উৎপাদন করবে, ওরা উৎপাদন করবে, এবং ওদের জমিকে আমরা দূষিত করব না, ওখানে সার বিষ দেওয়ার দরকার নেই ওই পরিমাণে। আমরা বা আমাদের জমি নষ্ট করে ফেলছে, ওদের জমি নষ্ট করার দরকার না, কিন্তু জন্য তখন তো ওই বিলিয়নাররা চাইবে ওখানেও একটা সার বিষের ইন্ডাস্ট্রি তৈরি হোক। জিহাদটা কি শুধু কি তলোয়ার নিয়ে বের হয়ে যাওয়া? যেখানে রিসোর্সফুল জায়গা আছে আমরা সেখানে যাব, সেখানে গিয়ে ভালো কাজ করার চেষ্টা করব। যারা একবেলা খেতে পারতেছে তাদেরকে 2 বেলা খাওয়ানোর ব্যবস্থা যদি আমরা করতে পারি, তারপর যে মরে তো যাবে। তার মানে সামগ্রিক প্ল্যানটা যদি এভাবে আমরা চিন্তা করি যে আফ্রিকায় যে বিশাল একটা জনসংখ্যা তৈরি হবে, সেই জনসংখ্যার জন্য যে অনেক রিসোর্স লাগবে বা খাবার কথাই যদি বলি, অনেক খাবার লাগবে, এবং সেখানে যে অনেক ল্যান্ড আছে, যে ল্যান্ডগুলো একেবারে ভার্জিন ল্যান্ডই বলি আমরা, যেগুলো 100%। 100% ভার্জিন ল্যান্ড যেটা নেই। তো সেখানে একটা বড় অপরচুনিটি আছে, যেখানে আমরা একটা এগ্রিকালচারাল প্রজেক্ট বা এগ্রিকালচারাল একটা যেকোনো রকম কোনো কিছু করলে সেখান থেকে একটা ভালো আউটপুট পাওয়া যাবে। এবং এই প্রশ্নের মাঝখানে একটা উত্তর দিয়েছেন যে আমরা হয়তো এখান থেকে স্কিল লোক নিয়ে ওখানে গিয়ে তাদেরকে ট্রেন আপ করবো এবং তারা ওখানে তাদেরকে ট্রেন আপ করবে। ফাইন। তো এটার সাথে আরেকটা যেটা প্রশ্ন, আমরা যতটুকু জানি যে আফ্রিকার সাথে বাংলাদেশের বিজনেস কোলাবোরেশন, যেটা গভর্নমেন্টের পলিসি, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের পলিসি, এটা খুবই জটিল। ইনফ্যাক্ট এটা শুধু না, আফ্রিকার নিজস্ব যেই দেশগুলো, যেগুলো বিভিন্ন কয়েকটা দেশ, আফ্রিকা অনেক দেশ মিলিয়ে আফ্রিকা, মিশর থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত ওই ও মাথা থেকে এই মাথা, তানজানিয়া, সুদান টুদান, সবগুলো, তো সবগুলো মিলে সবগুলো দেশের লোকাল পলিসিগুলো খুবই ডিফিকাল্ট অন্য দেশের কান্ট্রির সাথে ইমপ্লিমেন্টেশন করতে গেলে। তো আপনার কি মনে হয় যে আমাদের, আপনি যে প্ল্যানিংটা নিয়ে আগাচ্ছেন, সেই প্ল্যানিংটা ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে এই লোকাল গভর্নমেন্ট পলিসি, আমাদের গভর্নমেন্ট বা তাদের গভর্নমেন্টের যে পলিসি, এটা একটা অনেক বড় ব্যারিয়ার হিসেবে কাজ করবে না আপনার জন্য? বা আসলে কতটুকু এই ব্যাপারে এখন পর্যন্ত আপনি ইনফর্মড যে আসলে এটা কতটুকু ওয়ার্কআউট করবে? গভর্নমেন্টের কথাটা গভর্নমেন্ট বলতে পারবে, আমরা তো আসলে গভর্নমেন্টের ভিতরে কি করছি আমরা তো স্পেসিফিক ভাবে বলতে পারি না। তবে আমাদের ঐতিহ্যগত কারণে আমরা ধরে নিতে পারি যে আমাদের গভর্নমেন্ট খুব বেশি এখানে, তারা অনেক সমস্যা নিয়ে ব্যস্ত, এইটা নিয়ে তারা খুব বেশি কতটুকু আগাবে সেটা বোনাস হিসেবে ধরে নিব। দ্বিতীয় থাকে সেটা হচ্ছে এক্সাম্পল ক্রিয়েট করা। এক্সাম্পল ক্রিয়েট করাটা কিরকম, যে এবং বাংলাদেশের সবচেয়ে ভালো কাজগুলো সবসময় বেসরকারি সেক্টরে বেশি হয়েছে। আমাদের দেশে রেমিটেন্স আনতেছে গরিব মানুষগুলো, হুম। তারা যান প্রাণ দিয়ে রক্ত পানি করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে। আমাদের কৃষকরা নিজে হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছে, কিন্তু নিজে তার ক্ষেতে সবচেয়ে সেরা যে খাবারটা, তার পালা সবচেয়ে আদরের গরুটা, তার পালা সবচেয়ে ভালো মুরগির ডিমটা নিজে খেতে পাচ্ছে। এটা তো সে সবচেয়ে বেশি টাকার জন্য হোক আর যে কারণেই হোক, সে ওটাই বিক্রি করে ওটা দিচ্ছে। বিক্রি করে দিতে হচ্ছে, সে সবচেয়ে সেরা খাবারটা খাচ্ছে না, সেটা আমরা খাচ্ছি, সে সেটা দিয়ে দিচ্ছে। এই যে স্যাক্রিফাইস গুলো করে এই যে এই জায়গাগুলোতে তারাই টিকে রাখতেছে। তো গভর্নমেন্ট কবে কি করবে এই জন্য আশায় বসে থাকার তুলনায় নেমে যাওয়া ভালো, যতটুকু পারা যায় আমরা আগায় যাই, এবং আমরা যদি এক্সাম্পল সেট করতে পারি তাহলে আরো অনেক লোকজন যাবে। কাউকে না কাউকে তো শুরু করতে হবে জিনিসটা। বাকি এমনি আপনার কি কোনো গভর্নমেন্ট লেভেলে কোনো কথাবার্তা বা কোনো স্টাডি আছে কি যে আমরা কতটুকু হেল্প পেতে পারি?
এই কাজটা নিয়ে আগায় গেলে যে আসলে বা কতটুকু দেখা যাচ্ছে আমরা একটা জিনিস শুরু করেছেন, আপনি শুরু করতে গিয়ে দেখলেন যে এটা আর সামনে আগানো সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে কিরকম প্ল্যান বি আছে? এরকম কোনো কিছু আছে আ কি? আমি আমার লাইফে একটা জিনিস দেখছি। একটা মানুষ যদি কোনো বিষয়ে লেগে থাকে, যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে, তখন সাফল্য পাওয়াটা আল্লাহর কাছ থেকে তার একটা হকের মতো হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ? এবং তখন আল্লাহ তাকে এত বেশি বরকত দেয় যে কাজটা হয়তো ১০ বছর সম্ভব ছিল না সেটা হয়তো ২ মাসে হয়ে গেছে। তো আমি প্রতি সপ্তাহেই হাসাহাসি করার সুযোগ পাই। মানে আমি একটু মজা করে বলি আরকি। অনেকে এটা মানে যারা অনেক কঠোর ধরনের ধার্মিক তারা হয়তো আমার উপর রাগ করবেন। আমি মাঝে এটা বলি সেটা হচ্ছে যে আল্লাহ আমার সাথে গত ৩ বছর ধরে মজা নিচ্ছে। আচ্ছা। যেমন আরো স্পেসিফিক করি, আমরা বললাম একটু আগে যে আমি এতদিনেও ক্লিয়ার ছিলাম না। অ্যাকচুয়ালি আমি আফ্রিকার মানুষজনকে হেল্প করতে চাইলে আমি অ্যাকচুয়ালি কি করব? আমি হেল্প করতে চাচ্ছি। কিভাবে করব? ক্লিয়ার ছিলাম না। গত পরশুদিন এটা আমার অনেকটা ক্লিয়ার হলো। নরওয়ের একটা প্রতিষ্ঠান গুলু নামে একটা উপজেলাতে যুদ্ধ থেকে ফেরত আসা মেয়েদেরকে পুনর্বাসনের জন্য একটা প্রজেক্ট হাতে দিছে। কোন দেশের এটা? গুলু? উগান্ডার গুলু। উগান্ডার গুলু। আচ্ছা। আচ্ছা। ওটার এক পাশে সাউথ সুদান, এক পাশে কঙ্গো আরেকটা গুলু জেলাটা ওখানে প্রচন্ড গরম। সারা বছর এরকম আমাদের এখানকার মতো ওই জায়গাটা। উগান্ডার উত্তর সাইডটা এরকম গরম আরকি। রোদে দাঁড়ালে একদম অবস্থা গা পুড়ে যাওয়ার মতো অবস্থা। ওই এলাকায় ওই মানুষজন একবেলা খায় এবং যে মেয়েগুলো একটা পরিবারের জন্য বোঝা ছিল তাদেরকে বিভিন্ন রকম হাতে কলমে ট্রেনিং দেওয়া হলো। চুল কেমনে কাটে, সাইকেল কেমনে ঠিক করে। ওদের দেশে ছেলে আর মেয়ের মধ্যে প্রভেদ নাই। দেখা যায় মেয়েরাও হচ্ছে জমিতে কাজ করতেছে, মেয়েরাই গাড়ি চালাতেছে, মেয়েরাই মাছ বিক্রি করতেছে, মেয়েরাই মাছ কাটতেছে বাজারে। হ্যাঁ? ছেলে-মেয়ে একসাথে বা একটা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং চালাচ্ছে, মেয়েরাই চালাইতেছে। তো ১৫০০ জনের মধ্যে ১৪০০ জন সাকসেস পেয়েছে। মানে ১ বছরের মধ্যে। মানে স্বাবলম্বী হয়ে গেছে। ১ বছরের মধ্যে। আচ্ছা। ১ বছর ৬ মাসের ট্রেনিং ছিল এবং ব্রাক ইন্টারন্যাশনালের লোকজন এদেরকে ট্রেনিং দিছে। কিন্তু ওটা অন্য এনজিও। অর্থাৎ সেখানে এই যে আনস্কিল লোকটা স্কিল করলে কি হতে পারে? হুম। এটা একটা এক্সাম্পল। সো আমরা আ তাদেরকে স্পেসিফিক হয়তো কিছু কাজ শেখানোর প্ল্যান হাতে নিতে পারি। যেমন আরো স্পেসিফিক করি। যেমন একটা ব্রোকলির দাম ওইখানে $১ কাম্পালা। তাহলে ১ একরে ব্রুকলি হবে হচ্ছে আ আমাদের দেশের হিসেবে যদি করি, আমি ব্রুকলি নিজে করছি। আমি স্পেসিফিক বলতে পারতেছি। ১ একরে আমি মোটামুটি ১৩,০০০ ব্রুকলি চাষ করা সম্ভব। ১ একরে? ১ একরে। বিঘাতে ৪,৫০০, ৪,৪২০০, ৪,৫০০ এরকম। কিছু আমরা লোগের ২-৪০০ ফালায় দিলাম। তো ১২,০০০ ধরা যাক। ওইখানে ওরা ১ একরে করছে মাত্র ৬,০০০। আচ্ছা। বেড করছে ১০ ফিট। অথচ বেড করা দরকার ৩ ফিট চওড়া। যেন বেডের মাঝখানে যে ফসলটা আছে আমি যখন সেচ দিব মাঝখানে ব্রুকলিটাও সঠিক মাত্রায় পানি পায়। কারণ ওরা ১০ ফিট বেড করছে। আর বেডের মাটি তো ঝুরঝুরে রাখতে হয় যাতে গ্রোথটা ভালো হয়, শিকড়টা দ্রুত ছড়াইতে পারে। এখন বেডের উপর যদি আমি হেঁটে যাই, মাটি তো চাপ খেয়ে যাবে। ওরকম মাটি খুব ঝুরঝুরে। পা মানে আ ৩০ কেজি ৩৫ কেজির বেশি ওজন মাটির উপর ঐরকম বেডের মধ্যে দেয়া উচিত না। এখন ১০ ফিট বেডের মাঝখানে তো যখন পানি সেচ দিচ্ছে, ওরা হয় পুরো ডুবাই দেওয়া লাগতেছে। হুম। তাহলে মাঝখানে ডুবাই দেওয়ার পর দেখা যাচ্ছে মাঝখানের বেডটা পানি পায় নাই। তাহলে ওই ফসলটা ঠিক মতো হচ্ছে না। বেড কেমনে করতে হবে, সারি বাই সারি কেমনে করতে হবে, এই জিনিসগুলো ওখানকার এগ্রিকালচারে প্র্যাকটিসে খুব একটা ভালো নাই। আচ্ছা। তাতে সঠিক মাত্রায় সবগুলো গাছ পুষ্টি পাচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে 30% ওদের ওয়াস্টেজ মানে ফসল কোয়ালিটি ফসল উৎপাদনই করতে পারতেছে না। এখন ওখানে যদি আমি ১০,০০০ ১ একরে ১০,০০০ ব্রুকলি করি, হুম। $১০,০০০ বিক্রি করা যাবে। হুম। ধরে নেওয়া যাক $২-৩,০০০ খরচ। প্রফিট দেখেন। তো এইটা হচ্ছে একটা। এরকম বিভিন্ন রকম কাজে হাত দেওয়া যেতে পারে। যেমন ধরো আ ওদেরকে কনস্ট্রাকশন এ কাজে লাগানো শেখানো, রাজমিস্ত্রির কাজগুলো শেখানো, গ্রিলের কাজ শেখানো, মোটর মেকানিকের কাজ শেখানো। এগুলো কিন্তু আমরা কিন্তু মূলত যাচ্ছি এগ্রিকালচারটা ফোকাস করি। আমরা আমাদের কাজ করব।
আদার্স স্কিলও এইভাবে ডেভেলপ আদার্স করে ডেভেলপ করা যেতে পারে। প্রয়োজন পড়বে কিন্তু এগুলো আমরা যে তখন জায়গায় ছিলাম যে আসলে আমাদের গভর্নমেন্ট আসলে কতটুকু এই ব্যাপারে হেল্প করবে বা তাদের গভর্নমেন্টের লোকাল পলিসি যেগুলো আছে আমরা যেটা আমরা জানি ওখানকার লোকাল ট্যাক্সের ইস্যুগুলো যে আফ্রিকার বিভিন্ন দেশের ট্যাক্সের ইস্যুগুলো খুবই জটিল এবং খুবই কমপ্লিকেটেড। ইনফ্যাক্ট যতটুকু জেনেছি। তো ইনফ্যাক্ট যেটা হচ্ছে লোকাল কোনো কোম্পানিকে রেজিস্ট্রেশন পাওয়া বা রেজিস্ট্রেশন করা এগুলো একটু জটিলতার মাঝে আছে। বিদেশি একটা কোম্পানি যদি বাংলাদেশে আসে, তুমি তো পলিসি মেকিং কাজ করো, আহ, বিদেশি একটা কোম্পানি যদি বাংলাদেশে এসে বলে যে আমি একটা আমের জুসের ফ্যাক্টরি করব, সে গভর্নমেন্ট থেকে কি সাপোর্ট পাবে? জমি পাবে? গভর্নমেন্ট তাকে জমি দেবে না। বিদ্যুতের লাইন কতদিনে পাবে? না। কোনো ট্যাক্স মওকুফ পাবে না, তা তো অবশ্যই পাবে। এখন যদি আমি উগান্ডাতে জুসের ফ্যাক্টরি করতে চাই, আনারসের জুসের ফ্যাক্টরি করবো কোথায়? ওই গুলোতেই করবো, হ্যাঁ? তাহলে গভর্নমেন্ট আমার জমি দেবে খুবই চিপ। আচ্ছা, মানে এটা কি উগান্ডার পলিসি বলছেন? উগান্ডার পলিসি 10 বছর আমাকে ট্যাক্স দিতে হবে না। ওকে, ফাইন। আমি যে মেশিনারিজ গুলো নিয়ে আসবো সেটার উপর কোনো শুল্ক বসবে না। আচ্ছা, নিয়ে আসার ক্ষেত্রে কোনো শুল্ক বুঝবেন? আর কি চাই? এটা কি শুধু উগান্ডার ক্ষেত্রে নাকি আরো এরকম সিমিলার কিছু কান্ট্রি আছে সবগুলোর ক্ষেত্রে? তানজানিয়া তো সেম। তানজানিয়াতে সেম। বিসিকে টাকা দিয়ে দিবে। আচ্ছা, সবগুলো ট্যাক্স তারপরে জমি এই সমস্ত ক্ষেত্রে এটাকে আরো একেবারে সিম্পলিফাই করা যায় একটা কথাতে। বিজনেস ইন্ডেক্সে আমরা 167তম দেশ, সিরিয়া 169, 168 ছিল হচ্ছে আফগানিস্তান, এখন আমাদেরকে ছাড়াই গেছে। ওরা ভালো করছে। কতটা ভালো করছে এটা একটু গুগল করলে দেখলে মজা পাবে সবাই। আচ্ছা, রুয়ান্ডা 37তম দেশ, অনলি 37। 116তম হচ্ছে 116 বা 116তম হচ্ছে উগান্ডা, 137 তানজানিয়া। তার মানে ব্যবসা করতে চাইলে আমাদের চাইতে ওই দেশ ফ্লেক্সিবল। এটা আমার আমার স্টাডি, এটা হচ্ছে বিজনেস ইন্ডেক্সের রেটিং বললাম। রোমানিয়া, পোল্যান্ড, স্পেন এদের আগে রুয়ান্ডা। আমরা ইউরোপ কান্ট্রি শুনে লাভ পেয়ে উঠি। ব্যবসা করার জন্য পোল্যান্ডের চাইতেও স্পেনের চাইতেও রুয়ান্ডা অনেক অনেক আগে আছে। হাঙ্গেরি, রোমানিয়া, লিথুয়ানিয়া, এই ধরনের পূর্ব আফ্রিকার যে দেশগুলো সেগুলো চাইতে রুয়ান্ডা অনেক। আমাদের ফ্রেশি ফার্মের টার্গেট কি মূলত উগান্ডা বা তানজানিয়া এরকম, নাকি ওভারঅল যে কোনো দেশ যেটাতে অপরচুনিটি বেশি হয় আমাদের জন্য? ডেফিনেটলি যেখানে অপরচুনিটি বেশি হয় সেটাই। এখানে আমাদের শর্ট লিস্টের মধ্যে আমি উগান্ডাতে ঘুরে আসছি, এবার তানজানিয়া যাব, খুব দ্রুতই যাব। না দেখে ডিসিশন নেওয়া উচিত না। তো তানজানিয়া দেখে তানজানিয়াতে করব নাকি উগান্ডাতে করব এটা ডিসিশন নিতে হবে। উগান্ডার সুবিধা হচ্ছে ওরা পূর্ব আফ্রিকার সেন্টার, অর্থাৎ কঙ্গোতে 100% কঙ্গো মানে জুবার অর্থাৎ সাউথ সুদানের যত সবজি সব উগান্ডা থেকে যায়। সকালে চলে যায়, মানে বিকেলে রওনা দেয়, পরদিন সকালে চলে যায়। কঙ্গোর তাই, কঙ্গোতেও সবজি যায়, কেনিয়াতে সবজি যায়, সাউথ সুদান সরি রুয়ান্ডাতে ওদের সবজি যায়, বাট তানজানিয়া একটু সাইডে। তো উগান্ডার সমস্যা হচ্ছে ওদের সি পোর্ট নাই, ল্যান্ডলক কান্ট্রি। কিন্তু উগান্ডাতে যদি আমরা কাজ করি, উগান্ডা থেকে ওর আশেপাশের দেশগুলোতে এক্সপোর্ট করা যাবে, এবং এই এক্সপোর্টের ক্ষেত্রে ক্রস বর্ডারে কোনো ট্যাক্স নাই। আচ্ছা, তার মানে এটা তো অনেক বড় একটা বিষয় যে ক্রস বর্ডার ওইখানে ট্রেডটা খুবই 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 জটিল একটা বিষয়। পূর্ব আফ্রিকান ওরা একটা ইউনিয়ন করছে, এক দেশ থেকে আরেক দেশে ওরা যে কোনো পণ্য নিয়ে যেতে পারবে, ইয়ে করতে পারবে। এটা হচ্ছে কঙ্গো, সাউথ সুদান, উগান্ডা, রুয়ান্ডা, তানজানিয়া এবং কেনিয়া মিলে। ওরা একক মুদ্রায় আসার জন্যও প্ল্যান করতেছে। ওদের পূর্ব আফ্রিকার ইউনিয়নের ট্রেড ইউনিয়নের যেটা রাজধানী সেটা আরুসাতে ওরা করার প্ল্যান করছে, এটা কাজ চলতেছে। এখন ফ্রান্স ওদেরকে এটা করতে দেবে কি দেবে না সেটা আলাদা আলোচনা, বাট ওরা প্ল্যানের মধ্যে আছে। এবং পল কাগামে মানে বিজনেস ইন্ডাস্ট্রি যে যিনি গত 25 বছরে তাদের দেশকে 37তম দেশ বানাতে পারছেন, যেটা 150+ দিকে ছিলেন সেখান থেকে 37তম দেশ নিয়ে আসতে পারছেন, উনি এটা লিড দিচ্ছে। সো এটা আসার কথা যে এটা হয়তো হতেও পারে, সম্ভাবনা প্রবল। আচ্ছা, আফ্রিকানে যে আমরা যে নিরাপত্তাহীনতার কথা শুনি বা সবাই যেটা ফিল করে আফ্রিকা মানে এই হচ্ছে ধরে নিয়ে যাচ্ছে, দোকানে গুলি করে মেরে ফেলতেছে, উঠায় নিয়ে যাচ্ছে, অমুককেও যুদ্ধ করতেছে, এবং ঘটনাগুলো বাস্তবও অনেক ক্ষেত্রেই বাস্তব। তো
তো সেই ক্ষেত্রে আপনি যে দেশগুলোকে সিলেক্ট করেছেন বা সেগুলোর ক্ষেত্রে এটার নিশ্চয়তা বা নিরাপত্তাটা কেমন? আফ্রিকা শুনলে আমরা মাথায় নিয়ে নিই এটা সাউথ আফ্রিকা অথবা কঙ্গো অথবা কোথায় কোথায় এলোমেলো কাজ আছে সুদান? সুদান ওইভাবে এখন সুদানে যুদ্ধ চলতেছে, কিন্তু আহ, মানে আফ্রিকা শুনলে আমাদের মাথায় সাউথ আফ্রিকাটাই প্রথম আসে। এখন আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ আছে সাউথ আফ্রিকায়, বাঁশখালী চিটাগাং এর লোকজন অনেক মানুষ ইয়েতে চিটাগাং সাউথ সাউথ আফ্রিকা? আফ্রিকা। তো সাউথ আফ্রিকাতে ডাকাতি হয়। সাউথ আফ্রিকা খুব রেসিস্ট একটা কান্ট্রি, যেখানে নেলসন ম্যান্ডেলাকে অনেক ফাইট করতে হয়েছে এটার বিরুদ্ধে। বাট উনি প্রেসিডেন্ট হয়েছিলেন, বাট ওদের মধ্যে এই কালচার চেঞ্জ করতে পারে। কেপ টাউনে সন্ধ্যার পরে 4-5 জন একসাথে হাঁটাহাঁটি করাও নিরাপদ না, অথচ খুবই চমৎকার একটা এলাকা দৃশ্য, মানে প্রাকৃতিক ভাবে। তো এখন সাউথ আফ্রিকা মানে রুয়ান্ডা না, যেখানে বললাম যে সন্ধ্যার পরে কেপ টাউনের মতো শহর, পৃথিবী বিখ্যাত একটা শহর, এবং সে শহরে সন্ধ্যার পরে 4-5 জন একসাথে গ্রুপে যে ঘোরাঘুরি করবে সেটাও নিরাপদ না। সেখানে সারা দুনিয়ার মধ্যে রুয়ান্ডা সোলো ট্রাভেলারদের জন্য 6ষ্ঠ নিরাপদ দেশ। সোলো ট্রাভেলের জন্য যেখানে খুশি তুমি সারা দেশে যে চিপাই যাও না কেন নিরাপদ। আর্নিং হবে। আমার ব্যক্তিগত প্ল্যান হচ্ছে এখন থেকে 10 বছর পরে আমরা মানে অনেক বড় একটা কথা বলতে চাচ্ছি, চাপার শেষ নাই আর কি। আমার প্ল্যান আমি 2-3 হাজার কোটি টাকা যেন আমি দান করতে পারি ইয়ারলি। এবং কোন প্রেসিডেন্ট, আফ্রিকার একজন প্রেসিডেন্ট, ঘানা অথবা নাইজেরিয়া, উনি বলছেন যে একজন নাইজেরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি, উনি অনেক ধরনের সুখে থাকার জন্য অনেক ধরনের পলিসি ট্রাই করছে। একটাতে উনি সবচেয়ে সুখ পায়, সেটা হচ্ছে উনি যখন দান করছে মানুষকে। আমরা সামাজিক জীব, আল্লাহ আমাদেরকে যে প্ল্যান করছে, আমরা সামাজিক জীব। আমাদের ব্রেনের ফাংশন, আমরা যদি সৎ চিন্তা করি আমাদের ব্রেন ভালো থাকে। আমরা যদি অসৎ চিন্তা করি, 2 নম্বরে চিন্তা করি, তাহলে বা কালো জাতি যারা করে তারা ব্রেন শর্ট করে দেয়। ওঝা সাপের ওঝা সাপের কামড়ে মারা যায়। যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা মাথা ব্রেন শর্ট হয়ে পাগল হয়ে মারা যায়, কারণ তার ব্রেনটা ওইভাবে ফাংশনাল না। তাকে পজিটিভ কাজ করার জন্য সৃষ্টি করা হয়েছে। আমরা সবচেয়ে বেশি মজা পাবো, সবচেয়ে বেশি সুখ ফিল করব যখন আমরা মানুষের জন্য উপকারের কাজ করব। তো বোকামি করে অল্প কিছু টাকা নিয়ে পালায় যাওয়া কি দরকার? শান্তিতে থাকি, শান্তিতে আছি। আর আল্লাহ তো রিজিক নির্দিষ্ট করে দিয়েছে। এখন আমি যথেষ্ট ভালো আছি, সচ্ছল লাগছে, এটুকুই এনাফ। বাকিটা হচ্ছে চমৎকার চমৎকার কাজ করা। যে চাপাগুলো পাঠালাম, চাপাগুলোকে সঠিক, মানে বলতেছি চাপা যে এইটা বড় চাপাবাজি করলাম, এই চাপাবাজি 3 বছর বা 5 বছর পরে যখন ওই সঠিক বানায় ফেলবো, তখন তো ওই বিখ্যাত হাসিটা দিব 3টা এটা এটা একটা মজা। আবার অনেক মানুষকেই মানে সাকসেস ইজ দ্য বেস্ট ডিফেন্স। আর নিজেকে প্রমাণ করার একটা ব্যাপার আছে যে আমার অ্যাবিলিটি কত ভালো, কত বড় কাজ করতে পারি। দেখা যাক। দর্শক, আজকে আমরা ফ্রেশি ফার্ম পডকাস্ট সিজন 1 এর যে পর্ব আজকে আমরা দেখছিলাম, সেখানে অনেক লম্বা সময় থেকে আমরা আলোচনা করেছি। আফ্রিকা রিলেটেড অনেক কথা আলোচনা হয়েছে, এটার সাথে দেশীয় অনেক ব্যাপার আলোচনা হয়েছে। মুজাহিদুল ইসলাম জাহিদের স্বপ্নগুলো আলোচনা হয়েছে, তার সাকসেসগুলো আলোচনা হয়েছে, তার প্ল্যানিংগুলো আলোচনা হয়েছে। আমরা অনেক কিছু জেনেছি, জানার চেষ্টা করেছি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করেছি। আসলে প্রতিটা মানুষ তার স্বপ্নের চেয়ে অনেক বেশি বড়। আর স্বপ্ন তো ওইটাকেই বলে যেটার পেছনে মানুষ ছুটতে থাকে এবং যেটাকে মানুষ সফল করার জন্য যার পেছনে মানুষ ছুটতে চায়, ছুটে চলে। আমরা তার মুখ থেকে তার স্বপ্নগুলোকে শুনলাম এবং এই স্বপ্নগুলোকে সে ইমপ্লিমেন্টেশন করার জন্য সে যেভাবে মুভ করছে, এগিয়ে যাচ্ছে, সেটাকেও শুনলাম। তবে এত কিছুর মাঝে একটা দুঃখের খবর যেটা শুনেছি আমরা, যে আমরা যারা বাংলাদেশে আছি, যদি আফ্রিকার প্রজেক্টটা যদি আসলেই আফ্রিকার ড্রিম যদি লঞ্চ হয়ে যায় এবং যদি সেখানে কাজ করার সুযোগ থাকে, তো বাংলাদেশি হিসেবে হয়তো আমাদের কাজ করার সম্ভাবনা কতটুকু হবে এখন আমরা বলতে পারছি না। পরবর্তীতে হয়তো বা জানানো যাবে যে কতটুকু হবে। এবং উনি ক্লিয়ারলি ডিফাইন করেছেন যে আসলে এত বড় ফান্ড বা এত কিছু এগুলো নিয়ে পালিয়ে যাবে বা পালিয়ে যাচ্ছে কিনা বা কি হবে না হবে, এই সমস্ত কিছু নিয়ে অনেক কথা বলেছেন। আমি আশা করছি ওনার কথাতে আমরা মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছি যে কেন আফ্রিকা, কি জন্য আফ্রিকা, এবং আফ্রিকার যেই চ্যালেঞ্জগুলো আছে, সিকিউরিটির ব্যাপারগুলো আছে, স্কিল লেবারের ব্যাপারগুলো আছে, বা গভর্নমেন্টের পলিসি, সব কিছু মিলিয়ে যে কম্প্যাক্ট একটা সলিউশন আপনাদের কাছে দিয়েছে, সেটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। এবং আমি নিশ্চিতভাবে এই কথা বলতে পারি, বাংলাদেশে এখন পর্যন্ত প্রাইভেটলি এইরকম একটা এগ্রিকালচারাল রেভলিউশন নিয়ে কাজ করছে বা কাজ করবে
এরকম ব্যক্তি এখনো আসেনি আমাদের সামনে। হয়তোবা নিকট অতীতে ফ্রেশি ফার্ম একটা এক্সাম্পল হিসেবে দাঁড়িয়ে যাবে। তার সামনে হয়তোবা তখন এটাকে কেস স্টাডি হিসেবে ব্যবহার করা হবে। দর্শক, আপনারা যারা শুনছেন আমাদের সাথে ফ্রেশি ফার্ম পডকাস্ট সিজন 1 এতক্ষণ পর্যন্ত শুনলেন, আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আমরা জানি এইটা শোনার পরে যেরকম হয়, আমরা প্রতিটা পডকাস্ট শোনার পরে অনেকগুলো প্রশ্ন পাই, অনেক কিছু পাই। আপনাদেরও অনেক কিছু প্রশ্ন আসবে। অবশ্যই আপনার প্রশ্নগুলোকে আমাদেরকে জানাবেন। এই ফ্রেশি ফার্মের যে পেজ আছে সেই পেজে অবশ্যই জানাবেন, বা কমেন্ট বক্সেও জানাতে পারেন, যেখানে খুশি সেখানেই জানাবেন। তবে আপনারা যারা ফ্রেশি ফার্মের সাথে আছেন সবাইকে ধন্যবাদ।